মেডিটেশন আমাদের হলো, তার আগে সাইলেন্ট বুক রিডিং হয়েছে। আর শুক্রবার দিন হচ্ছে উইকলি নিউজ রিডিং প্র্যাকটিস হয়। এখান থেকে যারা যারা অভ্যেস করার পরে নিউজ রিডিং ভালোভাবে করে তারা আবার হসলা রেডিওতেও করে। তো এরকম ভাবে একটা ফ্লো চলছে গত কয়েক বছর ধরেই। তো নিউজ রিডিংটা হবে আজকে, কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট অভিনব প্রতিযোগিতা হয়েছিল সিনিয়র সিটিজেনদের নিয়ে প্রাইমারিলি, এবং কিছু ইউথদেরকেও নিয়ে। সেটা হচ্ছে যে স্মার্টনেস কম্পিটিশন, বা নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য অন দ্য স্পট স্পিচ, যেটাকে আমরা এক্সটেম্পোর বা তাৎক্ষণিক বক্তৃতা বলি। সেটার রাউন্ড ওয়ান ছিল যে অন দ্য স্পট, মানে এখানে গুগল মিটে লাইভ জাজদের সামনে, অন্যান্য পার্টিসিপেন্টদের সামনে আপনাকে একটা টপিক দেওয়া হবে। আপনি 1 মিনিট ভাববেন টপিকটা নিয়ে এবং গুছিয়ে অ্যান্সার দেবেন 3 মিনিটের মধ্যে। এটা আগে একবার হয়েছে, 2 সপ্তাহ আগে বোধহয়। তো সেখানে কয়েকজন পার্টিসিপেট করতে পারেননি সেই দিনটাতে। সেই জন্য আজকে আমরা অরূপ স্যার এবং রামশঙ্কর স্যারের মতামত নিয়ে আম, যে আজকে সেটা ডে 2 করা যায় নাকি সেটা করছিলাম। ডে 2টাই হচ্ছে রাউন্ড ওয়ানের শেষ, মানে আজকে যারা পার্টিসিপেট করবেন তারা এবং আগের দিনে যারা করেছিলেন তাদের সম্মিলিত স্কোর নিয়ে আমরা রাউন্ড 2 রেজাল্ট পাবলিশ করব কয়েকদিনের মধ্যে। তা অরূপ স্যার এবং রামশঙ্কর স্যার, শুরু করি তাহলে। আপনারা আছেন তো? হ্যাঁ, শুরু করো। অরূপ স্যার? হ্যাঁ, শুরু করো। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এবারে কম্পিটিশন ছাড়াও যদি কেউ অংশগ্রহণ করতে চান, বা সেটা আমরা পরবর্তীকালে করতে পারি, বাট এই মুহূর্তে যারা যারা করেন, মানে আগের দিনে করেননি আজকে করতে চান, আমার মনে হয় তন্দ্রা ম্যাডাম আছেন। আর কেউ আছেন কি যিনি আগের দিনে করেননি আজকে করতে চান? তন্দ্রা ম্যাডাম ছাড়া আর কেউ আছেন? আমি শুনবো, আমি আজকে করবো না। আচ্ছা, বৈশাখী ম্যাডাম বোধহয় আগের দিনে করেননি নাকি, বা করবেন বলেছিলেন? যাই হোক, আমি শুরু করছি। হুম, তন্দ্রা ম্যাডাম আপনাকে দিয়ে শুরু করছি। সকলেই চেষ্টা করবেন, কারণ জিনিসটার কম্পিটিশনটা মূল উদ্দেশ্য নয়, কারণ করার পরে প্রত্যেকে যতজন পার্টিসিপেট করেছিলেন আগের দিনে প্রত্যেকে বলেছেন যে খুব অভিনব, খুব ভালো লেগেছে, এবং রেকর্ডিং এ আছে সেটা। তো আচ্ছা, আপনার টপিক হচ্ছে তন্দ্রা ম্যাডাম, 1 মিনিট সময় পাবেন ভাবার। সেটা হচ্ছে, আধ্যাত্মিকতা কি শুধুমাত্র বৃদ্ধ অবস্থার জন্য? আধ্যাত্মিক চর্চা এটা কি শুধুমাত্র বৃদ্ধদের জন্য? মানে ভেবে নিন, 1 মিনিট সময় আছে। ঠিক আছে। টাইমটা দেখবে। হ্যালো? হ্যালো? যারা নতুন এসেছেন, যেমন অপর্ণা ম্যাডাম, বা কাকে আরেকজন দেখলাম, প্রদীপ, আহ, প্রদীপ কুমার মুখোপাধ্যায়, আপনারাও চেষ্টা করবেন। কৃষ্ণা বরাট ম্যাডাম, যারা আগের দিনে করেননি তাদের জন্য খুব অভিনব কিছু কিছু টপিক আছে। তন্দ্রা ম্যাডাম, আপনি রেডি হলে বলবেন, এখনো 1 মিনিট হয়নি অবশ্য। এটা তো নিজেকেই বলতে হবে, কাজেই 1 মিনিট সময় না হলেও যেটুকু বলতে পারবো, 1 মিনিট হলেও সেটুকুই বলতে পারবো। হ্যাঁ, আপনার 3 মিনিট সময় শুরু করছি তাহলে। আচ্ছা, ঠিক আছে। বলুন। নমস্কার। প্রথমেই এখানে উপস্থিত যারা জাজেস আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার, আর যারা দেখছেন তাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার। হ্যাঁ, কথাটা হচ্ছে আধ্যাত্মিকতা শুধু কি বৃদ্ধদের জন্য? এটা আমি বলবো যে আমার ভাষায় বা আমার কথায় বলতে গেলে, না, আধ্যাত্মিকতা শুধু বৃদ্ধদের জন্য নয়। বৃদ্ধ বয়সে আমরা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হতে পারি, কিন্তু এটা আমাদের ছেলেবেলা থেকে দরকার। আমাদের অনেকেরই বাড়িতে পুজো পাঠ থাকে। বাচ্চা বয়স থেকেই যদি ছেলেমেয়েরা দেখে যে বাড়িতে বাবা মা, ঠাকুমা দাদু এরা ঠাকুর দেবতা বা সেই সব নিয়ে আলোচনা বা তাদেরকে ওই সব কাজে নিয়োজিত থাকতে দেখেন,
তাহলে তারা বোধহয় ছোটোর থেকেই এইসব জিনিসগুলোতে অভ্যস্ত হতে পারে। অনেক বাড়িতে একটা দীক্ষা নেওয়ার প্রবণতা থাকে, সেটা হচ্ছে যে অনেক বয়স্ক মানুষরাই বেশিরভাগ দীক্ষা নিয়ে থাকেন, যে বয়সে একটা ধর্মকর্ম করার জন্য। কিন্তু দীক্ষা ছেলে মানুষ বয়সেও অনেকের বাড়িতে অনেক ছোটদেরও দেয়া হয়, কারণ তারা ছোটোর থেকেই খানিকক্ষণ বসে ঠাকুর দেবতার মানে নাম উচ্চারণ করবে বা ঠাকুর দেবতা সম্পর্কে জানবে, পূজা অর্চনা করবে। এগুলো ছোটোর থেকেই করা উচিত। ছোটোর থেকে করলে এটা তাদের বড় হয়ে জীবনে করতে সুবিধে। এই যেমন আমাদের দেশে কিছু রামকৃষ্ণ মিশন স্কুল আছে, যেগুলোতে শুধু ছেলেদের জন্য। সেখানে যদি ছেলেদের ভর্তি করা হয় ছোটোর থেকে, তারা আধ্যাত্মিকতার সঙ্গে পড়াশোনাটাকে চালু করতে পারে। সেই জন্য আধ্যাত্মিকতাটা এত ভালো পর্যায়ে তাদের থাকে যে রামকৃষ্ণ আশ্রম থেকে তারা বা মিশন থেকে তারা যেগুলো শেখে, সেগুলো বড় হয়ে তাদের জীবনে মানে অনেকটাই প্রভাব ফেলে। তাদের অভ্যাস, তাদের সাহচর্য, এগুলো খুব ভালো পর্যায়ে নিয়ে যায় ছেলেমেয়েদের। পড়াশোনাটা তো সব নয় জীবনের। মানুষ জীবনে বড় হতে গেলে আগে মানুষ হওয়া দরকার, আর এই মানুষ হতে গেলে আধ্যাত্মিকতাটা জীবনে দরকার। সেই জন্যই আমি বলবো যে আধ্যাত্মিকতা শুধুমাত্র বুড়ো বয়সে নয়, কম বয়স থেকে করলে বুড়ো বয়সে এসে সেটা তাদের পক্ষে আরও ভালো হবে এবং ভালো পর্যায়ে পৌঁছাবে। এইটুকুই আমি বলতে পারি। বাহ, খুব সুন্দর এই প্রশ্নটা। থ্যাংক ইউ। আচ্ছা, এই অনুষ্ঠান যেগুলোই হয় আমাদের সবটাই ইউটিউবে রেকর্ডিং রাখা হয়, তো সবগুলোই আপনারা দেখতে পারবেন প্রতিদিনের অনুষ্ঠান, বিশেষ করে আজকেরটা, কারণ এটা একটা যেহেতু প্রতিযোগিতামূলক উদ্যোগ, ইউটিউবে হজলা এক্সটেন্ডেড ফ্যামিলি নামে দেখতে পাবেন। আচ্ছা, অপর্ণা ম্যাডাম, প্রদীপ্ত স্যার, আপনারা মনে হয় আগের দিন অংশগ্রহণ করেনি, বৈশাখী ম্যাডাম করেছেন। একটা খুব ভালো টপিক আছে, যে কোনো একজন এগিয়ে আসুন, তাহলে সবার ক্ষেত্রেই, যেমন আমি তন্দ্রা ম্যাডামকে যেমন টপিকটা দিলাম, আমি শিওর ওই টপিকটা নিয়ে সকলেই ভেবেছেন, এমনকি জাজরাও ভাবছেন যে কি অ্যান্সার তারা দিতেন, তাই না? তো সবারই মেমোরি অ্যাক্টিভিটি হচ্ছে। অপর্ণা ম্যাডাম বলবেন পরের টপিকটা দেবো? চেষ্টা করতে পারি। হ্যাঁ, আমার পার্সোনালি খুব ফেভারিট টপিক একটা, বলছি টপিক। 4টে শব্দ বলবো, ওই 4টে শব্দের মধ্যে আপনাকে মিল এবং পার্থক্য বলতে হবে। প্রথম শব্দ হচ্ছে ধ্যান, দ্বিতীয় হচ্ছে জপ, তৃতীয় হচ্ছে তপস্যা, আর চতুর্থ হচ্ছে আপনার মেডিটেশন। ধ্যান, জপ, তপস্যা, মেডিটেশন, এই শব্দগুলোকে সাজিয়ে বলুন। একটা সাধারণ বাচ্চা ছেলেকে যদি বোঝাতে হয় ধ্যান কি, জপ কি, তপস্যা কি, মেডিটেশন কি, কিভাবে আলাদা কিভাবে এক, এই হচ্ছে আপনার টপিক। বোঝাতে পেরেছি টপিকটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ধ্যান, জপ, তপস্যা, মেডিটেশন। মেডিটেশনটা হচ্ছে মনোসংযোগ। বাচ্চাদেরও এগুলো করা দরকার আছে, কেননা বাচ্চাদের পড়াশোনা করতে গেলে মনোসংযোগ না আসলে সে পড়াশোনা করতে পারবে না, ঠিক মতন সমস্ত কিছু নিতে পারবে না। তার জন্য তাদেরকেও মনোসংযোগ করতে হবে। কিছুক্ষণ সময় চুপচাপ একটা কিছু মনে করে, সে তার যেভাবেই হোক, তার মাকেও মনে করতে পারে বাচ্চারা, বাবাকেও মনে করতে পারে, যে যার একটা মনে করে চুপচাপ বসে থাকবে যতটুকু সময়, 5-7 মিনিট এরকম, কি নির্দিষ্ট হয়তো 5 মিনিটই বসে থাকলো থেকে তারপরে পড়াশোনা শুরু করলে তার কিন্তু পড়াশোনাটা খুব ভালো হয় বাচ্চা অবস্থায়। যেগুলো আমাদের বাড়িতেও বলেছে, তখন আমার বাবাও টিচার ছিলেন। আর ধ্যান বলতে, ধ্যান তো অনেক শক্ত জিনিস। ধ্যান বলতে অনেকটা সময় লাগে, এটা নিজেকে সেইভাবে প্রস্তুতি আনতে হয় নিজের মধ্যে। সেগুলো বাচ্চাদের পক্ষে কতটা হয় জানি না, সে বিবেকানন্দ ওনাদের ব্যাপার আলাদা, কিন্তু এখনকার এইসব বাচ্চারা অতটা পারবে না। মেডিটেশনটা খুব ভালো জিনিস বাচ্চাদের পক্ষে। ধ্যানটা, জপটা করা যায়, জপটা ঘুরে ঘুরেই করা যায়, শুয়ে শুয়ে করা যায়, বসে বসে করা যায়, রান্না করতে করতে করা যায়, সমস্ত কাজের মধ্যেই জপটা করা যায়।
আমার মনে হয়, জানি না কতটুকু কি ঠিক বলছি না না বলছি, এটা আপনারা বলবেন, কেননা আমরা এতটা দূর যেতে পারিনি এখনো। আর ধ্যান, জব, মেডিটেশন হলো। আর তপস্যা। একটা কি বলবো? হ্যাঁ, তপস্যা। তপস্যা। তপস্যাটা তো খুব শক্ত জিনিস, খুবই শক্ত জিনিস। কোনো কিছুর জন্য তপস্যা করতে হবে, যে কোনো জিনিস। এই একটু যারা গান টান করে তার জন্য তপস্যা করতে হয়, তবে যে একটা গেয়ে দিলাম হয়ে গেল তা না। সে জায়গায় যেতে পারলে তো যারা শিল্পী তারা তো তপস্যাই করে, তপস্যা না করলে ওই জায়গায় যায় কি করে? ঠিক আছে, একটু কিছু বললাম। না, খুব ভালো হয়েছে, সময়ের মধ্যেও আছে, সুন্দর। থ্যাংক ইউ ম্যাডাম, এইভাবেই বলতে থাকবেন। হ্যাঁ। আচ্ছা। নমস্কার, সকলকে নমস্কার জানালাম। হ্যাঁ, আর নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আপনি বলেছেন নজরুল গীতি গাইবেন, সেটা নোট করেছি, জানাবো আপনাকে। আচ্ছা, আচ্ছা, বৈশাখী ম্যাডাম চেষ্টা করবেন? দেখি আজকে কি বলছেন? দেখি একটু বলো, দেখি কি প্রশ্ন। আপনারটা হচ্ছে সমাজ, এই বিষয় থিমের উপরে। সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম সমাজের প্রয়োজন না সমাজের ব্যর্থতা? শোনা গেছে বৈশাখী ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে। আচ্ছা, আমি শুরু করেই দিচ্ছি, কেন চিন্তা করে কোনো লাভ নেই, যেটুকু পারবো। হ্যাঁ, শুরু করুন। আমার মনে হয় বৃদ্ধাশ্রম হচ্ছে সমাজে ব্যর্থতা। কেন, সমাজ গড়ে ওঠে একটা পরিবার নিয়ে, পরিবার কতগুলো পরিবার নিয়ে সমাজ গড়ে ওঠে। তো একটা পরিবারের মধ্যে কোন সন্তান যদি তার বাবা মা বৃদ্ধ অবস্থায় তাদেরকে দেখভাল করে, তাদেরকে ভালো দেখাশোনা করে, তাহলে মনে হয় যে বৃদ্ধাশ্রমের আর কোনো প্রয়োজন হয় না। তো এটা একটা সামাজিক ব্যর্থতা বলেই আমার মনে হয় আর কি। তো সেইভাবেই সমাজ মানে নিজের দিকে আহ পুত্র বা কন্যা, তাদেরকে একটু এগিয়ে আসতে হবে, যাতে তার বাবা মা বা পরিবারের বয়স্ক, বাবা মা শুধু না, পরিবারের বয়স্ক সকলকে যাতে একটু ভালোভাবে দেখাশোনা দেখভাল করে, কেয়ার করে। তো হ্যাঁ, এই আর কি, কিছু মনে পড়ছে না। হুম, ঠিক আছে। আচ্ছা, আর কেউ চেষ্টা করবেন? মিতা ম্যাডাম আগের দিনে বলেছেন নাকি? না, আমি আগের দিন বলিনি। চেষ্টা বলো করুন। একটু কিছু, দেখি হ্যাঁ, পারলে একটু বলবো, নাহলে ওখানে স্টপ করে দেবো। হ্যাঁ, 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 করুন। আমিও বলবো। এটা তুমি টপিকটা সমাজ। দাও, হ্যাঁ, তারপরে বলবো। না, এখন মিতা ম্যাডামকে বলছি। মিতা ম্যাডাম, হ্যাঁ, আপনার নিশ্চয়ই। আপনার টপিকটা হচ্ছে সমাজের উপরে, বিশেষ করে হুম। পুরুষদের মানসিক স্বাস্থ্য। এটা কি উপেক্ষিত একটা টপিক বিষয়, পুরুষদের মানসিক স্বাস্থ্য? আচ্ছা, হুম। আমি শুরু করছি, যেটুকু পারছি বলছি। হুম। পুরুষদের মানসিক স্বাস্থ্য পুরুষরা নিজেরাই তৈরি করে। সমাজের পুরুষদের নারীদের ওপরে, মানে মহিলাদের ওপরে অতটা প্রভাব, আহ, প্রভাব ঠিক নয়, মানে জোর থাকে না, যেটা পুরুষরা তৈরি করে, যে আমরাই হলাম সমাজের মাথা, ঠিক। বা আমরাই হলাম যেটুকু বলার সংসারের কর্তা। হ্যাঁ, সব ক্ষেত্রে নয়, সব সংসারে হয়তো নয়, কিন্তু পুরুষরা নিজেদেরকে একটু প্রভাবশালী, শক্তিশালী মনে করেন। তারা যদি ভুলও বলেন, ভুলও করেন, সেটাকে হয়তো সংসারে সবাইকে মেনে নেওয়া হয়। বা যেমন আগেকার গ্রামের মোড়লরা একটা বৈঠক ডাকতেন, যে হ্যাঁ, এটা বিচার করার জন্য।
সেখানে সব ক্ষেত্রে পুরুষদের যে মতের মিল হতো তা নয়, হয়তো তার বিপরীতেও কেউ যেত, কিন্তু বিচার হিসাবে মহিলাদের যে কোনো কিছু বলতে যাওয়া বা তাদের মতামত নেওয়া, সেটা কোনো পুরুষই চাইতেন না। সেটা হয়তো আগে আগে বেশি হতো, এখনকার ক্ষেত্রে হয়তো সেটা একটু অন্যরকম হয়েছে, মহিলাদের একটু জায়গা দেয়া হয়েছে যে মহিলারাও কিছু বলতে পারে, বা এখনকার মহিলারা মানে সক্ষম, যেমন আগেকার মহিলারা কিছু করতেন না, তারা নিজেরাই চুপচাপ থাকতেন, তো এখনকার ক্ষেত্রে সেরকম নয়, তাদেরও একটা পাওয়ার এসেছে বা তারাও শিক্ষিত, তারা সমাজের নানা ধরনের কাজের মধ্যে থাকেন, সেই কাজের ক্ষেত্রে তাদেরকে যখন যেতে হয় তখন তারা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে, তখন তাদের উপর একটা মানে তাদেরকেও তাদের কথাগুলো নেওয়া হয়, তাদের বক্তব্যটাও নেওয়া হয় বা কার্যকরী হয়। তো পুরুষদের ক্ষেত্রে সেটা হলো পুরুষরা নিজেদেরকে সব সময় সব কাজেই আগের থেকে প্রত্যেকটা কাজেই যে হ্যাঁ আমরাই সব, এরকম মানসিকতাটা আগেকার থেকে এখন অনেকটাই হয়তো কমেছে, আমি এতটাই বলবো। আচ্ছা, কিছু মাথায় ঠিক আসছে না। আছে। হুম হুম। যাই হোক, আচ্ছা, বিষয়গুলো আমি আমরা, যদি একটা কথা বলতে পারি। হ্যাঁ বলুন। আমি ফাল্গুন স্যার বলছি। হ্যাঁ আমি বলছি যে এই যে এর আগের যে আলোচনাটি হলো, মিতা ম্যাডাম করলেন, তো সেই আলোচনা সম্পর্কে একটু ছোট্ট একটা কথা বলতে চাই যে আমাদের যে প্রাচীন সমাজ ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে আচার্য শঙ্কর তিনি যখন বিতর্ক করতে এসেছেন তখন সেখানে মন্ডন মিশ্রের সঙ্গে, মন্ডন মিশ্র হচ্ছেন বিখ্যাত পণ্ডিত, তার সঙ্গে তিনি শাস্ত্রার্থ করতে এসছেন। সেখানে উভয় ভারতী, যিনি মন্ডন মিশ্রের স্ত্রী, তিনি কিন্তু আম্পায়ার, তিনি কিন্তু বিচার করছেন। কাজে এটা আমাদের সমাজে খুব পরবর্তীকালে একটা মাঝামাঝি সময়তে এসে কিছুটা পুরুষের প্রাধান্য এসেছিল, কিন্তু তার আগে থেকে কিন্তু আমাদের যে প্রাচীন নারীরা ছিলেন তারা কিন্তু উনি কি কনক্লুশনটা মানে কি কি জন্য বলছেন আমি বুঝতে পারছি, কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। এটা কম্পিটিশন তো, এখানে আপনার বলার জায়গা, মানে আপনি কি বক্তা, তাহলে আপনার টপিক অনুযায়ী আপনাকে বলতে হবে। না না, আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওই জন্য যে আমি কিছু বলতে পারি কিনা। না না, আমরা শুনবো কেন? আমি জিজ্ঞাসা করে উত্তর পেয়েই বলছি। হ্যাঁ ঠিক আছে, মানে আপনার মতামতটা বুঝলাম, তো আমি অতটা জানতে চাইছেন যে এই মতামত দিতে পারি কিনা আর কিছু বলতে পারি কিনা জিজ্ঞাসা করেই কিন্তু করেছি। হ্যাঁ সে ঠিক আছে, আমি বলছি যে আপাতত আমরা যেহেতু জাজদের সময় সীমিত আছে আর কি, তো আমরা বুঝলাম আপনার মতামতটা আলাদা রকম আছে, তো সে তো স্বাভাবিক। তো এবারে আগের দিনে যারা করেননি, এরকম আর কেউ আছেননি, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা যে কোনো দিন করতে পারি, বাট যেহেতু একটা প্রতিযোগিতার আকারে আছে, তাই জন্য চেষ্টা করবো ওই স্যাংটিটিটা রাখতে আর কি। আর কেউ আছেন যিনি বাকি আছেন? শ্যামলী ম্যাডাম আছেন? আপনি হ্যাঁ বলবেন? হ্যাঁ আপনি বলো, করেননি তাই তো? চেষ্টা করব। হ্যাঁ, আপনার নাম নেই আগের দিন। হ্যাঁ শান্তনু, আমাকে বলো। হ্যাঁ, যদি আপনি সুযোগ পেতেন হুম। 1 মাসের জন্য পাহাড়ে চলে যেতে, তাহলে কি কি আধ্যাত্মিক শিক্ষা বা কি কি আধ্যাত্মিক উপলব্ধি আপনার মনে হয় আপনার মধ্যে আসতো? আরেকবার বলবো কি? হ্যাঁ, ওই তো পাহাড়ে আমি পাহাড়ে গেলে আধ্যাত্মিক সিচুয়েশনাল বেসড, এটা হচ্ছে আধ্যাত্মিক জগতে আপনি পাহাড়ে গেলেন, 1 মাসের জন্য আছেন, আপনার কি মনে হয় সেখানে গিয়ে আপনি কি কি কাজ করবেন এবং ওখান থেকে ফিরে আসার পরে কি কি আধ্যাত্মিক শিক্ষা বা উপলব্ধি আপনি ফিরে ফিরে নিয়ে আসবেন, এই হচ্ছে আপনার টপিক। আচ্ছা, আচ্ছা আমি বলি, শুরুই করি, অত ভেবে লাভ নেই। হুম পাহাড়ের যে নিস্তব্ধতা, সেটা অ্যাকচুয়ালি প্রকৃত আধ্যাত্মিক বা মনোসংযোগ করার খুব ভালো জায়গা। সেইখানে যদি আমি গাছের তলায় বা পাহাড়ের পাশে নদী ঝর্ণার সঙ্গে মিলেমিশে যদি আধ্যাত্মিক একটু আলোচনা, মানে নিজের মনে আমি যদি আমার ঈশ্বরের বা ঈশ্বর চিন্তা ভাবনা করে যদি আমি ধ্যানে বসি, তা আমার উপলব্ধি অবশ্যই অন্যরকম হবে।
তার সঙ্গে আরো আছে পারিপার্শ্বিক সিনারি, সেগুলো দেখেও হয়তো আমি অন্যমনস্ক হয়ে গেল, কিন্তু আমার যেটা মনে হয়, আমার হয়তো মন দিয়ে আমি কিছুটা সময় ওখানে আমার নিজের যে আমার দীক্ষার মন্ত্র আমি যদি মানে কিছুক্ষণ সময় যদি আমি দিতে পারি, তাহলে আমার মনটা অনেক শান্ত হবে। তারপর আমি দেখি না, বিজ্ঞানের তো আরো পাহাড়ের দিকে অনেক কিছু আছে, সেগুলো দেখে আমার মনটাও, সেগুলো দেখেও আমার মন ভালো হবে। তবে উপলব্ধি অবশ্যই একদম ভালো হবে যদি আমি একদম পাহাড়ের কোলে কোনো জায়গায়, বা আমাদের স্বামী বিবেকানন্দ বা অন্যান্য যারা সন্ন্যাসীরা ওখানে করেছিলেন তাদের চিন্তা ভাবনা করে যদি আমি একটু বসে মনোসংযোগ করতে পারি আমার যে দীক্ষা মন্ত্র নিয়ে, বা আমি যেগুলো বই পড়েছি সেইগুলো দেখে আমার যদি মনে হয় এই জায়গায় বসে উনি এই করেছেন, মানে যদি বসে বসে ভাববিও, তাহলেও আমার মনটা অনেক শান্ত হবে। বা ওখানে গিয়ে যে মানে অন্য একটা উপলব্ধি, যে উপলব্ধিটা আমি করব, সেই উপলব্ধিটা সত্যি আলাদা হবে, বাড়ির মধ্যে বা অন্য জনকোলাহল জায়গা থেকে সম্পূর্ণই আলাদা হবে। সেই জন্য আমি বলবো যে আধ্যাত্মিক উপলব্ধি আমার পাহাড়ে গিয়ে যে এত ভালো, মানে সুন্দরভাবে আমি যেন উপলব্ধি করতে পারি যে আমি একটা সঠিক জায়গায় এসে ঈশ্বরের ধ্যান বা ঈশ্বরের চিন্তা ভাবনা করতে পারছি। ফিরে এসে আমি নিশ্চয়ই, আমার বেশ কিছুদিন থাকবে আমার ওই মনের চেতনাটা, আমি সবাইকে বলবো ওই জায়গায় গিয়ে মনের মধ্যে যে আমার যে কত রকম একটা প্রশান্তি, কত ভালো লেগেছে, আমি এসে সবার কাছে এই গল্পটা করব, সেটাও আমার মনে হবে একটা মনে প্রশান্তি। এইটুকুই, আমি ঠিক বলতে পেরেছি নাকি জানি না। না, ভালো হয়েছে, বলছেন ভাবছেন, ওটাই বিশাল ব্যাপার। আচ্ছা, এবারে আমার মনে হয় আর দুজন বাকি আছেন, কৃষ্ণা, তিনজন, প্রদীপ যারা আগের দিনে করেননি আর কি, প্রদীপ স্যার, কৃষ্ণা বরাট ম্যাডাম এবং রামদাস স্যার। একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। বলছি, তুমি যে বললে জব, ধ্যান, তপ, এগুলো, এই তপস্যা, এগুলো সবেরই তো মূল উদ্দেশ্য তো একটাই নাকি? আত্মিক উন্নতি নাকি আমাদের? হ্যাঁ, হ্যাঁ, মনোসংযোগকে বৃদ্ধি করা আর আত্মিক উপলব্ধি করা, তাই তো? হ্যাঁ, ডিফারেন্ট লেভেলে আর কি, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। ঠিক আছে স্যার। রামদাস স্যার, আপনি করবেন? একটু চেষ্টা করুন। রামদাস স্যার মিউটে আছেন যদি কিছু বলছেন। হ্যাঁ, এই যে স্যার ভিডিওটা অন করেছেন, এবার অডিওটা অন করুন। উনি খুব ভালো বক্তা। রামদাস স্যার, আপনার টপিকটাও খুব সুন্দর। বলি টপিকটা বলার পরে আপনি 1 মিনিট ভাবার সময় পাবেন, তারপরে 3 মিনিট করতে হবে। হ্যাঁ, আত্মসম্মান বোধ, এটা কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বা কমে যায়? কোনো সম্পর্ক আছে? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মসম্মান বোধের কোনো সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে? টপিকটা বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝেছি। আত্মসম্মান বোধ, হ্যাঁ, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মসম্মান বোধের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ। নমস্কার। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আত্মসম্মান বোধ অবশ্যই একটু বেশি পরিমাণে জাগরিত হয়, কারণ মানুষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিসটাই হচ্ছে তার সম্মান। এটা মানুষকে অর্জন করতে হয়, এটা অর্জিত জিনিস। সুতরাং একটা মানুষ, একজন সমাজের মানুষ, আমাদের ছিল সমাজ এবং আধ্যাত্মিকতার ব্যাপারে আলোচনার ব্যাপার ছিল। যাক, সমাজ মানুষ নিজেরা তৈরি করেছে, আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের মননশীল ব্যাপার, তার ভবিষ্যৎ জীবনের যে পদক্ষেপ সেটাই তার আধ্যাত্মিকতার নিদর্শন। মানুষ বয়সকালে তার আত্মসম্মানে আঘাত লাগলে তারা সবসময় চেষ্টা করে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর চিন্তা, আধ্যাত্মিকতার প্রশ্নে তাদের মনকে জাগরিত করতে। সারা জীবন ধরে একটা মানুষ সংসার যাপন করেছে, ছেলে মেয়ে
মানুষ করেছে, তার যতটুকু তার নিঃশ্বাস তার ক্ষমতা সবটুকু দিয়ে সে সংসার প্রতিপালন করছে। এবারে সে কি চায় না তার সংসার তাকে কতটা দিতে পারে, এই সংসার তাকে কতটা দিতে পারবে, এই আশাটা প্রত্যেকটি বয়স্ক মানুষের ভবিষ্যৎ জীবনের পাথেয় বলে আমি মনে করি। সুতরাং যখনই সংসারে কোনো কিছু অসম্মানজনক ঘটনা ঘটে, শুধু সংসার কেন, আপনি যে মনে করছেন আপনার এই যে হোসলা একটি সুন্দর সংগঠন, এখানে যদি আমি যাই এবং আমার কোনো আত্মসম্মানে আপনারা আঘাত করেন, তাহলে বয়স্ক মানুষরা আর তার পরের দিন সে জায়গা মাড়াবে না। কারণ বয়স্ক মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস। সে সংসার থেকে চায়, সে বাইরে থেকে চায়, সে সমাজ থেকে চায়, সে শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তার আত্মসম্মান বোধ জ্ঞান যেন তার জাগরিত থাকে। সুতরাং বয়সকালে আত্মসম্মান বোধ সত্যি খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা প্রত্যেকটি বয়স্ক মানুষের কাছে খুবই প্রয়োজন। তা সমাজের দেওয়া উচিত, সংসারের দেওয়া উচিত, সকলের দেওয়া উচিত। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ বললাম। স্যার। হ্যাঁ, সময় হয়ে গেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, দুজন বাকি আছেন, কৃষ্ণা বরাট ম্যাডাম আর প্রদীপ তো স্যার বোধহয়, প্রদীপ কুমার মুখোপাধ্যায়। কৃষ্ণা ম্যাডাম আছেন? কৃষ্ণা বরাট ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম মিউটে আছেন, যদি কিছু বলছেন চেষ্টা আমি করে পারবো না, খুব পারবে, পারবো চেষ্টা না, করে দেখুন, খুব বলতে সহজ পারবো না। টপিক। আপনি না পারলে তো আপনার হয়ে দীপান্বিতা ম্যাডাম বলে দেবেন, আপনি চেষ্টা তো করুন না না আমি না। টপিকটা শুনে নিন, তারপরে ভাববেন। এখন না পারলে বাড়িতে নিজের মনের মধ্যে বলবেন, এখন না বললেও চলবে, টপিকটা শুনে তো নিন। বলো। যদি আপনি নিজের শৈশবে ফিরে যেতে পারতেন, তাহলে নিজেকে কি কি উপদেশ দিতেন? দেখুন কত সহজ। নিজের শৈশবে আপনি যদি ফিরে যাওয়ার সুযোগ পেতেন কাল্পনিক ভাবে, তাহলে নিজের শৈশবকে নিজের অভিজ্ঞতার উপর বেস করে কি কি উপদেশ দিতেন? এটা কি জিনিস আমরা বুঝতেই পারবো না। ভেবে তাহলে বাড়িতে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি প্র্যাকটিস করবো। আমি এটা বলতে পারেন। শৈশবে ফিরে গেলে আমি কি করতে পারবো, সেটাই তো। আরেকবার বলুন, শুনতে পাইনি। শৈশবে ফিরে গেলে আমি কি করব? না, নিজের শৈশবে ফিরে গেলে আপনার শৈশব অবস্থাকে কি কি উপদেশ দেবেন? মানে এই যে জীবনের যে ঘাত প্রতিঘাতে আপনিও অনেক কিছু শিখেছেন, অভিজ্ঞতা থেকে সকলেই শিখেছে, তো উপদেশ তো প্রচুর আছে, কিন্তু আপনার কাছে প্রাসঙ্গিক উপদেশ কি কি হবে যেটা আপনি আপনার শৈশবকে দিতে চাইবেন? যে এই করো, এই করো না, এরকম ব্যাপারটা, যেগুলো হয়তো আপনার মনে হতে পারে যে শৈশবের জন্য, শৈশব অবস্থায় ভালো হতে পারে, কার্যকরী হতে পারে। আমি ঠিক আমি পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, ভাববেন এমনি, হ্যাঁ পরে। ঠিক আছে, আমি ভাব। হ্যাঁ, প্রদীপ স্যার বলবেন? প্রদীপ কুমার মুখোপাধ্যায়, আপনি মিউটে আছেন, আপনি বোধহয় লাস্ট যিনি আগের দিনে বলেননি। আচ্ছা, রামপ্রসাদ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনি তো আগের দিনে বলুন, আমি বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার টপিক ছিল মানুষ বড় হলে কি কি সরলতা হারিয়ে ফেলে। কি আরেকবার বলুন। না না, আপনার আগের দিনে হয়ে গেছে, আমি খালি আমরা টপিকটা আগের দিনে জানাচ্ছিলাম। যাদের আগের দিনে হয়ে গেছে তাদেরকে আজকে কম্পিটিশনের কথা ভেবে এবং জাজদের সময়ের কথা ভেবে আজকে রিপিট করছি না, এটা আমরা যে কোনো দিন কন্টিনিউ করতে পারি আবার পরে। হ্যাঁ, ওকে ওকে। যেহেতু আজকে আমার আগের দিন হয়ে গেছে তো, আমার আগের দিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, আমি শুনছি। ওকে, আমি মিউট করে শুনছি। হ্যাঁ, মিউট করে। প্রদীপ স্যার,
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আপনার টপিকটা বলবো। আপনি ভিডিওটা একটু অন করে নিন। হ্যাঁ বলুন। এই তো, বাহ। আপনার সম্বন্ধে একটুখানি বলে দেবেন, আপনি কোন জায়গা থেকে? আমি প্রদীপ কুমার মুখোপাধ্যায়, হ্যাঁ, আমি বর্ধমান রানীগঞ্জ বাজার বাইলেনে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম স্যার। আপনার টপিকটা আমি বলছি। যদি আপনি রাজা রামমোহন রায় হতেন, তাহলে কোন সামাজিক কুপ্রথাকে বিলুপ্ত করতেন? যদি আপনি দেখুন, রাজা রামমোহন রায় হতেন, তাহলে আধুনিক সমাজের কোন কুপ্রথাকে বিলুপ্ত করতেন? দেখুন টপিকটা যথেষ্ট কঠিন, আর আমি মেন্টালি এতটা প্রিপেয়ার্ড নই। হুম হুম তো রাজা রামমোহন রায়ের সম্পর্কে আমরা শুনেছি সতীদাহ প্রথা ইত্যাদি উনি রদ করার জন্য চেষ্টা করেছিলেন। তো এখন তো সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে এই মিথ্যা আচার, এই মিথ্যা আচারটা যদি বন্ধ হতো তাহলে সমাজ সব থেকে ইয়ে হতো, উপকৃত হতো আর কি, এইটুকুই বলতে পারি। না, মিথ্যা আচারটা ঠিকই বলেছেন, কিন্তু ওটা সামাজিক কুপ্রথা নয় তো, সেটা তো ব্যক্তিগত একটা দোষ আর কি। মানে আপনার মতামত আপনি জানিয়েছেন, আপনি চাইলে সামাজিক কুপ্রথাগুলোর অ্যাঙ্গেলে ভাবতে পারেন। এখনো যে সামাজিক কুপ্রথাগুলো আছে। সামাজিক কুপ্রথা বলতে এখন যে ওই ঠাকুর বাড়িতে গিয়ে পশু বলি দেওয়ার ব্যাপারটা রয়েছে, হ্যাঁ এইটা আমাকে খুব হার্ট করে। আমার মনে হয় এই প্রথাটা বন্ধ হওয়াটা দরকার আছে, দরকার হলে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তবে আপনার সময় প্রচুর আছে, আপনি বাড়িতে আরেকবার ভাববেন, সবাই ভাববেন যে টপিকগুলো দেওয়া হচ্ছে। এবার আমি অনুরোধ করব অরূপ স্যারকে এবং রামশঙ্কর স্যারকে, রাউন্ড 1 আমরা এখানেই ইতি টানছি, টপিকগুলো দিয়ে দেবো, আপনারা বাড়িতে আবার ভাববেন। সেটাই অ্যাকচুয়াল মানে উদ্দেশ্য, যে বাড়িতে আবার ভাববেন। অরূপ স্যার, একটুখানি আপনার মতামত দিন। আজকে মোট তো 7 জন আজকে এই এই যে আমাদের তাৎক্ষণিক বক্তৃতা তাতে অংশগ্রহণ করেছেন, এবং যে বিষয়বস্তুগুলো টপিকগুলো যেগুলো ছিল, যেহেতু এটা এক্সটেম্পো এখন তাৎক্ষণিক বক্তৃতা, খুব স্বাভাবিক, এটা খুব কঠিন জিনিস। অন দ্য স্পট এই যে একটা বিষয়বস্তুর ওপরে, এবং বিষয়গুলোর গভীরতা অনেক বেশি, প্রত্যেকটা টপিকের একটা অনেক গভীরতা আছে, এবং সোসাইটিতে বিরাট তার ইম্প্যাক্ট আছে। সেটা স্পিরিচুয়াল দিক দিয়েও আছে বা সোশ্যাল দিক দিয়েও আছে। আপনারা যদি পরে আপনাদের নিজেদের টপিকগুলো নিয়েই ভাবনা চিন্তা করেন, বা যারা শুনছেন তারাও যদি এটা নিয়ে চর্চা করেন, তাহলে দেখতে পাবেন যে এটার একটা গভীরতা অনেক, এবং এটার থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয়ও আছে। তো আজকে যারা বলেছেন, এর আগের দিনেও যারা বলেছিলেন, তাদের সাথে আজকে যারা বলেছেন, অংশগ্রহণ করেছেন, সাহস করে বলতে পেরেছেন, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কেউ কেউ তো ভালোই বলেছেন, কারো কারো হয়তো প্রস্তুতি অনেকটা হাতে সময় থাকা সত্ত্বেও, মানে না 1 মিনিটে চিন্তা করবার সময় দেওয়া হয়েছিল, সেই 1 মিনিটটা আপনার এটা চিন্তা করে অ্যাটলিস্ট 3-4টে পয়েন্টকে আপনি যদি চিন্তা করে ঠিক করে নিতে পারেন যে আমি 3-4টে পয়েন্ট বলবো, হ্যাঁ, এবং খুব পয়েন্ট বেস লেকচার, তো মানে এক্সটেম্পো টাইম কম, পয়েন্ট বেস লেকচারটা হবে, তো সেইটা করে নিতে পারলে সুবিধা হতো। তাহলে অন্তত হুট করে কেউ থেমে যেতেন না, যে আমি এই 1 মিনিটে আমি 5টা পয়েন্ট এই টপিকটার উপরে ভেবে বলবো। তা ওভারঅল এমনি ভালো হয়েছে। আর আগামী দিনে যে কথাটা শান্তনু স্যার বলছিলেন, সেটা হচ্ছে যে টপিকগুলো একটু ভেবে দেখবেন, পরবর্তীকালে কখনো আবার আপনারা যখন এই এক্সটেম্পোর লেকচার যখন কম্পিটিশন হবে, তখন আপনারা অংশগ্রহণ করবেন, এবং আপনাদের বলার মান এবং কোয়ালিটি এবং মানে সমস্ত যে তথ্য, মানে যে কোনো বিষয়বস্তুর গভীরতায় গেলে পর আপনি স্বচ্ছভাবে সেটাকে ব্যাখ্যা করতে পারবেন। সেই জন্যেই চিন্তা করার জন্য 1 মিনিট, মানে চিন্তা ভাবনাটা খুবই ভালো, 1 মিনিট চিন্তা করে নেওয়া, পরে 3 মিনিট ধরে বলা। তো সেই জায়গায় মোটামুটি একটা হয়েছে, খুব যে ভালো বা খুব যে কোয়ালিটিভ লেকচার হয়েছে বা কম্পিটিশন হয়েছে তেমনটা বলবো না, তবে শুরুটা যাওয়ার ভালো। তার এই কন্টিনিউয়েশন চলতে থাকলে একটা সময় আসবে যখন এটা একটা বিরাট একটা মানে সুন্দর জিনিস দাঁড়াবে আর কি। তবু এই এক্সটেম্পোর লেকচার সাধারণত এগুলো আজকাল প্রায় বন্ধ হয়ে গেছে, তবু তাৎক্ষণিক বক্তৃতা এবং এরিয়াটাও একটা বলে দেওয়া আছে, মানে খুব তার বড় জায়গা, সেটা একটা মানে আধ্যাত্মিকতা এবং সমাজ, এটা খুব ছোট জায়গা নয়, অনেক বড় জায়গা। তার মধ্যে কেউ তো প্রিপারেশন নেওয়া কারোর পক্ষে খুব একটা সম্ভব নয়, কিন্তু ওভারঅল আধ্যাত্মিক বিষয়টা যদি জানা থাকে আর সমাজ সোসাইটি ব্যাপারটা কি
সেটা যদি জানা থাকে তাহলে তার ওপরে কি ইম্প্যাক্ট পড়ছে বা তার থেকে কিভাবে সেটাকে উপস্থাপন করা যায় এটা হয়তো করা যেতে পারতো। এটুকুই আমার আর কি। সবাইকে আমি যথাযথ আমার আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার সময় দেওয়ার জন্য। রামশঙ্কর স্যার আছেন? হ্যাঁ, আজকের তাৎক্ষণিক যে বক্তৃতা আমরা 7 জনের শুনলাম, তো তার মধ্যে থেকে অনেকেই কিন্তু ভালো বলেছেন। যারা পারেননি তারা অপ্রস্তুত ছিল, তারা মেন্টালি যথেষ্ট অ্যালার্ট, কিন্তু নিজেদেরকে গুছিয়ে নিয়ে বলবার মতন যে সাহসিকতা, সেই জিনিসটার অভাব ছিল সামান্য 2-1 জায়গা জনের মধ্যে। কিন্তু এরকম তো হতেই পারে। এই যে সূচনা হলো যে কোনো একটা বিষয়কে বলবো, সেই বলার জন্য আমার একটা বিষয় দরকার। আমার একটা ছেলে বাইরে গেছে, ঘন্টা 3-4 সে আসছে না, মা বসে বসে ভাবছে সে আসলে কি বলবো। এই বিষয়টা যদি তার মনের ভাবনার মধ্যে থেকে থাকে যে আমি কি তাকে বলবো, কেমন ভাবে তাকে শাসন করব, কেমন ভাবে আগামী দিনগুলো তার আমি রেস্ট্রিকশন করব, এই যে বিষয়, এইটা যদি মা ভাবতে পারে, বাবা ভাবতে পারে, তাহলে এই বিষয়গুলোও তো সে ভেবে নিতে পারে। 1 মিনিট সময় দেওয়া হচ্ছে, কিন্তু এটা সবাইকার জন্য সমানভাবে ভাবনাটা হয় না, এ মানতেই হবে। কিন্তু এই যে শুরু হয়েছে এবং করবার যে প্রচেষ্টা, প্রত্যেকেই, একজন ছাড়া বাকি 6 জন তো কোনো রেসপন্সই ছিল না, কিন্তু দেখা গেল যে তন্দ্রা ম্যাডামের পরেই আরো অন্যান্য সকলে আমরা বলবার জন্যে রেডি হয়ে গেলাম। এটা একটা মেন্টালি প্রিপারেশন হয়ে গেল, কিন্তু বক্তব্যটা বলবার সময়ে হয়তো ততটা প্রস্তুত ছিলাম না। এই প্রস্তুতির অভাবটা আমরা মিটিয়ে দিতে পারবো পরবর্তীকালে, যদি এই চিন্তা ভাবনাটা আমরা ক্রমাগত করতে থাকি। এই যে বলা হলো না, যে টপিকসটা দেওয়া হলো, এটা নিয়ে একটু চিন্তা করবেন। শুধু ওই টপিকসটা নয়, যে কোনো ধরনের টপিকস আপনি নিজেই তৈরি করুন এবং সেটা নিয়ে 2-4 একটুকুন বলুন, নিজেই বলুন, মনে বলে বলতে হবে না, ওপেনলি বলুন। দেখবেন অনেক বেশি আপনার ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে। যাই হোক, এই ভাবনার থেকে আমার মনে হয়েছে যে আমরা সকলেই যথেষ্ট দক্ষ হয়ে উঠছি। তাই সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন, একটা জিনিস, সবাই কি সব পারি? আমি ভেবেছিলাম আকাশের সাথে হাত দিয়ে দেখব কতটা নমনীয় নীল সেই আকাশ। হাত আমার যায়নি, কিন্তু মন তো গেছে যে আমি দেখব। আকাশকে বলেছি শুয়ে থাকো, তোমার নিজের গায়েই তুমি শুয়ে থাকো। সে শুয়েছিল। স্বপ্নের জাদুকরী রঙের বিন্যাসে সে আমাদেরকে মোহিত করে। এই যে জিনিসটা, এও আমাদের নিজের মনের ছবি এইভাবে আমরা বিন্যস্ত করছি, ব্যাখ্যা করছি এবং বলবার চেষ্টা করছি। এইটাই আমাদের কাছে কুড়িয়ে পাওয়া 14 আনা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর কি, থ্যাংক ইউ রামশঙ্কর স্যার। এবং দ্বিতীয় রাউন্ডের একটু সম্বন্ধে বলে দিই সবাইকে। সবাই একটু ভিডিওগুলো অন করে নিন, যদি পারেন ভিডিওগুলো অন করে নিন। যারা আছেন সবাই, যারা আগের দিনে অংশগ্রহণ করেছিলেন, আজকে অংশগ্রহণ করলেন। দ্বিতীয় রাউন্ড হচ্ছে যে জানানো হবে কারা কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেন। এবং দ্বিতীয় রাউন্ডে একটা হজলা রেডিওতে এটা কফি আড্ডা টাইপের হবে আর কি। এবং সেখানে আপনার সাথে কোনো একজন ইউথকে, একটা সিনিয়র সিটিজেনের সাথে একটা ইউথকে পেয়ার আপ করা হবে। একটা ডিসকাশন বা ইন্টারভিউ মতো হবে। সেখানে ডিসকাশন বা ইন্টারভিউ যখন হচ্ছে 8 ঘন্টার, সেখানে ইউথ আপনাকে প্রশ্ন করবে, আপনি ইউথকে প্রশ্ন করবেন। সেগুলোকে আগের থেকে আপনারা প্রিপেয়ার করে আসতে পারবেন, কি প্রশ্নের উত্তর দেবেন বা কি প্রশ্ন আপনি জিজ্ঞেস করবেন। কিন্তু সেখানেও 2-3টে প্রশ্ন থাকবে, যেটা হজলার থেকে তাৎক্ষণিকভাবে প্রশ্ন দেওয়া হবে। এখানে তাৎক্ষণিকভাবে টপিক দেওয়া হলো, বিষয় দেওয়া হলো, আপনি বললেন 1 মিনিট ভেবে। ওই রাউন্ডে আপনাকে তাৎক্ষণিক কিছু প্রশ্ন দেওয়া হবে, আপনি তাৎক্ষণিকভাবে কিভাবে রিয়াক্ট করছেন ওই প্রশ্নগুলোতে, আপনার রিয়াকশন টাইম কি রকম বা আপনার রেসপন্স কি রকম,
সেগুলো দিয়ে আপনার ব্রেন অ্যাক্টিভিটি, মেমোরি অ্যাক্টিভিটি এগুলো জাজমেন্ট হবে। তো দ্বিতীয় রাউন্ডে একটা হসলা রেডিওতে ইন্টারভিউ মতো হবে। কি করে হবে ইমপ্লিমেন্টেশন ওগুলো ছেড়ে দিন, মোটামুটি ধরে নিন আপনার দিক থেকে আপনি যদি এনভিশন করতে চান বা ম্যানিফেস্ট করতে চান যে আপনি কোনো একজন তরুণের সামনে বা অন্য একজন মানুষের সামনে বসে আছেন, সে আপনাকে কিছু প্রশ্ন করছে, আপনার সম্বন্ধে প্রশ্ন করছে, কি কি প্রশ্ন করতে পারে আপনি সেগুলোর অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? কফি উইথ কারণ বলে একটা শো হয়, রিয়েলিটি শো হয়, দেখেছেন কি? কফি উইথ কারণ সেলিব্রিটিদের নিয়ে হয়। হ্যাঁ আমি দেখতাম, হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো ওই ধাঁচে কিন্তু প্রশ্নগুলো অনেকটাই ডিপ ডাউন। ওগুলো তো সুপারফিশিয়াল প্রশ্ন করে যে আপনার ফেভারিট অ্যাক্টর কে, ফেভারিট কি, অত সুপারফিশিয়াল, অত মানে সাদামাটা প্রশ্ন আমাদের হবে না। আমাদের একটু আপনাকে নিয়ে গভীর প্রশ্ন হবে। তো সেগুলো একটু আপনার সম্বন্ধে গভীরতাগুলো ভেবে রাখুন, তাহলেই হবে। আর সকলেই যারা এটা কি পডকাস্ট টাইপের? কি বলছেন? এটা কি পডকাস্ট? পডকাস্ট টাইপ। এটা কি পডকাস্ট? এটা যাবে একদম একদম। আচ্ছা, এবারে সকলেই যারা আছেন ভিডিওগুলো অন করে নিন, কারণ নিউজ রিডিং শুরু হবে। কিন্তু তার আগে আমরা জাজদেরকে ধন্যবাদ জানাবো। সকলে মিলে একবার নিজেদেরকে একবার ধন্যবাদ জানান যে আপনারা যেটা করলেন সেটা অভিনব। কম জন করলেন, কম সময়ের জন্য করলেন, কিন্তু আলটিমেটলি এটা তো ডিনাই করার কোনো জায়গায় নেই যে যেটা করলেন সেটা একটা অভিনব জিনিস, তাই না? আচ্ছা, রামশঙ্কর স্যার, এটা মিউট আপনারটা থেকে নয়। তো সকলে একটা ভিডিওটা অন করে নিন। আমরা একসাথে জাজদেরকে এবং অরূপ স্যারকে এবং রামশঙ্কর স্যারকে এবং তার সাথে নিজেদেরকে একবার ধন্যবাদ জানাবো একটু হাততালি দিয়ে, এবং এটাই বলবো যে এই ধরনের উদ্যোগ যেন বারবার হতে থাকে এবং আমরা যেন এই ধরনের উদ্যোগে বারবার অংশগ্রহণ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে বাড়িতেও। ঠিক আছে, থ্যাংক ইউ অরূপ স্যার এবং রামশঙ্কর স্যার। শুধুমাত্র প্রতিযোগিতা জাজমেন্ট করে এই যে কনসেপ্টটা ভেবেছিলাম সেটাকে বাস্তবায়িত করার পেছনে ওনাদের হাত, তাই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, হার্টি থ্যাঙ্কস টু অল অফ ইউ। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। একদম থ্যাংক ইউ। আমরা তাহলে রেকর্ডিং করবো আমাদের আজকে যেটা